আচ্ছা। তো তোমাদের আহ, আমাদের সময় যেহেতু হয়ে গেছে, তো আমরা জাস্ট একটু তোমাদের গত সপ্তাহের একটু সামারি করতে চাচ্ছিলাম। যে গত লাস্ট উইকে আমরা বলেছিলাম যে আয়ন ইন্টারঅ্যাকশন ইন দ্য সয়েল প্ল্যান্ট সিস্টেম, এবং সেখানে আমরা বলেছি যে সাধারণত সয়েল প্ল্যান্ট সিস্টেমে যে আয়নগুলো থাকে তাদের মধ্যে দু ধরনের ইন্টারাকশন দেখা যায়, একটা কম্পিটিশন আর একটা সিনার্জিজম। এবং আমরা বলেছি যে অ্যানায়ন এবং ক্যাটায়ন দু ধরনের আয়নের মধ্যে কম্পিটিশন মেইনলি দেখা যায়, এবং কম্পিটিশনটার মেইন কারণ হচ্ছে কেমিক্যাল যেসব আয়নগুলোর ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজের সিমিলারিটিজ আছে, সেসব আয়নগুলি মেইনলি আয়নগুলো কম্পিট করে একটার সাথে আরেকটা। এবং আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম যে গ্রুপ 1 এর যে ক্যাটায়নগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা তাদের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে সিমিলারিটিস থাকাতে তারা একটার উপস্থিতি আরেকটার আপটেককে কমিয়ে দেয়। একইভাবে আমরা বলেছি যে যেসব অ্যানায়নগুলোর মধ্যে সিমিলার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ আছে, তারা একই ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টেড হয়। যেমন আমরা বলেছি যে সালফেট, মোলিবডেট, সালফেট, সেলেনেট, ফসফেট, আর্সেনেট, এরা সিমিলার প্রপার্টিজ থাকায় তারা একটা উপস্থিতি আরেকটার আপটেককে কমিয়ে দিচ্ছে। এবং আমরা এটাও বলেছি এর পাশাপাশি কতগুলো ক্যাটায়ন গুলোর কম্পিটিশনের মধ্যে একটু স্পেশাল টাইপ অফ ক্যাটায়ন কম্পিটিশন আছে। সেগুলো আমরা উদাহরণ হিসেবে পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের কম্পিটিশন দেখিয়েছি এক্সপেরিমেন্টে। এবং পরবর্তীতে আমরা ম্যাগনেসিয়ামের সাথে ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এবং আরেকটা কম্পিটিশন দেখিয়েছি ম্যাগনেসিয়ামের সাথে ম্যাঙ্গানিজের একটা রিলেশনশিপ দেখিয়েছি। এবং আমরা পরবর্তীতে অ্যানায়নগুলোর মধ্যে নাইট্রেট এবং ক্লোরাইডের কম্পিটিশনও দেখিয়েছি, যেগুলি স্পেশাল ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজের বাইরেও তাদের, এবং সেটা কেন হয়ে থাকে এবং সেটার অ্যাপ্লিকেশন গুলো কি হতে পারে তোমাদের একটা ধারণা। আজকে আমরা ওইটা নিয়ে আর একটু আলাপ করব যে এই আমাদের আয়নিক কম্পিটিশন গুলোর মধ্যে অ্যাপ্লিকেশন গুলো আর কি কি হতে পারে এবং কি কি সিনারিওতে। তো আমরা সামারিতে এটা বলেছি যে কোনো একটা আয়নের এসেন্সিয়ালিটি অথবা টক্সিসিটি কিন্তু ডিটারমাইন করে না তারা সেই আয়নটা রুট সিস্টেমের মাধ্যমে আপটেক হবে কি হবে না। মেইনলি তাদের কেমিক্যাল নেচার, তার কেমিক্যাল আইডেন্টিটি, হ্যাঁ, এবং তার প্রপার্টিজ, সেগুলি ডিটারমাইন করে আসলে কোন আয়নটা রুট সিস্টেমের মাধ্যমে প্ল্যান্ট আপটেক করবে এবং কোন আয়নটা আপটেক করবে না। তো সেখানে এই জন্য এই বিষয়গুলোকে ম্যানেজ করা, মেনটেন করা, বা নিউট্রিশনাল ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। হ্যাঁ, আমরা আজকে একটু দেখবো যে আয়ন সিনার্জিজম। তোমরা কি যে আমাদের ইয়ে দেখতে পাচ্ছ? জি স্যার, স্যার রেকর্ড করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, গুড। আমরা বোধহয় রেকর্ড শুরু করেছি না? শুরু করেছি। এনিওয়ে, তো আমরা যদি আজকে আমরা কিছুক্ষণ যে মানে আয়ন সিনার্জিস্টিক রিলেশনশিপ গুলো একটু দেখব। যে আমরা বলেছি যে যে নর্মালি কোনো একটা আয়নের উপস্থিতি যদি আরেকটা আয়নের আপটেককে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে, তাহলে সেখানে আমরা বলবো যে ওই আয়নটার সাথে তার সিনার্জিস্টিক রিলেশনশিপ আছে। হ্যাঁ, অর্থাৎ একটার যে উপস্থিতি আরেকটার আপটেককে বাড়িয়ে দিচ্ছে। But stimulation of cation uptake by anion and vice versa is often observed and is mainly a reflection of the necessity of maintaining charge balance within the cells. আমরা বলছি যে মেইনলি কম্পিটিশন প্রিভেইল করে সয়েল প্ল্যান্ট সিস্টেমে, সিনার্জিজম কমই দেখা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যাটায়ন গুলো অ্যানায়ন দ্বারা অথবা অ্যানায়ন গুলো ক্যাটায়নের উপস্থিতি ক্যাটায়নের আপটেককে এনহ্যান্স করছে। কিন্তু সেই আপটেকটা আসলে ডাইরেক্ট রিলেশনশিপ না, এটা হচ্ছে যে মেইনলি প্ল্যান্ট তার চার্জ যে ব্যালেন্স, আমরা বলেছি প্ল্যান্ট কি চায়, তার অলওয়েজ তার সাইটোপ্লাজমে নেগেটিভ একটা চার্জ ব্যালেন্স মেনটেন করতে চায়, নেগেটিভ মেমব্রেন পোটেনশিয়াল মেনটেন করতে চায়। সেটা করতে গিয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সে বেশ কিছু
ক্যাটায়ন বা অ্যানায়নের আপটেকটাকে সে নিয়ে তার সাইটোপ্লাজমিক চার্জ ব্যালেন্সটা মেনটেন করে, অর্থাৎ অ্যানায়ন গুলোকে বের করে দিয়ে ক্যাটায়ন গুলোকে নিয়ে এসে। আচ্ছা, এখানে আমরা একটু জাস্ট তোমাদের আলোচনার জন্য তো আমরা একটু একটু তোমাদের একটু বলতে চাচ্ছি, তোমাদের দুইটা টার্ম একটু মনে আছে কিনা? তোমাদের ইনফ্লাক্স আর ইফ্লাক্স মনে আছে? আমি বলেছিলাম তোমাদেরকে। মনে আছে? জি হ্যাঁ, স্যার। ইনফ্লাক্স কোনটা? সাইটোপ্লাজমে কোনো আয়ন আসা হচ্ছে যে সেটা। যখন সাইটোপ্লাজমে আসবে, সাইটোপ্লাজমে যে কোনো আয়ন আয়ন আসবে এক্সটার্নাল ওই সলিউশন অথবা ভ্যাকুয়াল থেকে যদি সাইটোপ্লাজমে প্রবেশ সাইটো করে সেটা। সেটাকে আমরা প্রবেশ বলছি করে ইনফ্লাক্স। ইনফ্লাক্স। আর সাইটোপ্লাজমে সাইটোপ্লাজম থেকে যদি কোনো আয়ন এক্সটার্নাল বের হয়ে যাওয়া সেটা হচ্ছে রিভার্স ওটা হচ্ছে ইফ্লাক্স। আচ্ছা, ইফ্লাক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন নাই, তাই না? তাহলে আমরা কিন্তু তখন সেক্ষেত্রে মেইনলি আমরা মানে যখন বলবো এই দুটো টার্ম ইউজ করবো। আরেকটা আচ্ছা, একটু পরে আসছি ওটা তোমাদের। আচ্ছা, তো আমরা কি বলছিলাম? আমরা বলছি যে synergism in uptake can also be the result of an increase in metabolic activity of roots. অর্থাৎ অনেক সময় আয়ন সিনার্জিস্টিক রিলেশনশিপ দেখা যায় যখন একটা লম্বা সময়ে যদি তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগে, অথবা তুমি খাবার ডেফিসিয়েন্সিতে অথবা স্টারভেশন পিরিয়ড থাকে, তারপরে তুমি যদি নিউট্রিয়েন্ট গুলোকে প্রোভাইড করো প্ল্যান্টে, রুটে, তাহলে দেখা যাবে সবগুলি আপটেক হচ্ছে বেশি। অর্থাৎ তার স্টারভেশন পিরিয়ডের কারণে সে যে কোনো তার ওভারঅল নিউট্রিয়েন্ট আপটেক বেড়ে যায়, সব ধরনের ক্যাটায়ন বলো অ্যানায়ন বলো সবগুলোর। তখন মনে হবে যেন আসলে আয়নগুলোর মধ্যে একটা সিনার্জিস্টিক রিলেশনশিপ দেখা যাচ্ছে। তো তার মানে এটা হচ্ছে যে তার মেটাবলিক অ্যাক্টিভিটিও আর একটা ডিটারমিনেন্ট যে তার সিনার্জিস্ট আয়ন সিনার্জিজমের জন্য। ঠিক আছে, এর পাশাপাশি অবশ্য আমরা কিছু কিছু স্পেসিফিক কন্ডিশনে কোনো কোনো আয়নের সাথে সিনার্জিস্টিক রিলেশনশিপ দেখা যায়, এবং তার অনেকগুলি হচ্ছে যে মেইনলি রিলেটেড টু ক্যালসিয়াম। অর্থাৎ ক্যালসিয়াম হ্যাজ এ profound synergistic effect on certain ions and under certain conditions. যেমন আমি এটা তোমার স্লাইড শেয়ারে দিচ্ছি না, আমরা জাস্ট নর্মালি দেখছি, তাহলে সুবিধা হবে। যেমন কথার কথা যে ক্যালসিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের মধ্যে তোমার তোমার ক্যালসিয়াম এবং যে পটাশিয়ামের ক্ষেত্রে যখন লো পিএইচ হয়, তোমরা জানো পটাশিয়াম একটা নর্মালি অ্যালকালাইন কন্ডিশনে তার মেইনলি সে প্রিভেইল করে, এবং অ্যালকালাইন কন্ডিশন তার জন্য সুইটেবল। কিন্তু পিএইচ যত কমতে থাকে সেটার আপটেক কমে যায়, এবং যখন আমরা এক্সটার্নাল পিএইচ যখন 5 থাকে, তখন নর্মালি আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড দেই, তখন দেখা যাচ্ছে পটাশিয়ামের ইনফ্লাক্স 116 এবং নেট আপটেক হচ্ছে 117। এরকম একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা দেখাচ্ছি, যেখানে ক্লোরাইডেরও ইনফ্লাক্স হচ্ছে 35 এবং নেট আপটেক হচ্ছে 34 এরকম। তো কিন্তু যখন আমরা ওই 0.1 পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মিলিমল পটাশিয়াম সলিউশনে 1 মিলিমল ক্যালসিয়াম দেই, অথবা ক্যালসিয়াম সালফেট হিসাবে ক্যালসিয়াম দেই, তখন দেখা যাচ্ছে তাদের নেট পটাশিয়াম আপটেক এবং ক্লোরাইডের আপটেক দুইটাই বেড়ে যাচ্ছে। মানে এই রেজাল্টে ওরা তো এখানে তার মানে যে অ্যাপারেন্টলি ক্যালসিয়াম হ্যাজ এ নেট পজিটিভ এফেক্ট অর সিনার্জিস্টিক এফেক্ট অন দ্য আপটেক অফ বোথ পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড। কিন্তু আসলে এটার মেইন কারণ হচ্ছে যে ক্যালসিয়াম দেওয়ার সাথে সাথে তার সলিউশনে পিএইচ এর উপরে ক্যালসিয়াম একটা যে ইনক্রিজে একটা এফেক্ট ফেলে, যার ফলে পিএইচ ইনক্রিজের সাথে সাথে পটাশিয়ামের আপটেকটাও আসলে বেড়ে যায়। এখানে আমরা বলছি ক্যালসিয়াম stimulates net uptake of potassium at low pH mainly by counteracting the negative effect of high hydrogen ion concentration on the plasma membrane integrity and functioning of the proton efflux pump। অর্থাৎ কি বলছি আমরা, যে এখানে প্রোটন যে মানে ইফ্লাক্স পাম্পটাকে এফেক্ট করে, যার ফলে পিএইচটার উপরে একটা এফেক্ট ফেলে, যার কারণে এটা মেইনলি পটাশিয়ামের আপটেকটাকে ইনক্রিজ করছে। আর অ্যাকর্ডিংলি অ্যাট লো এক্সটার্নাল pH, calcium not only enhances the net influx of potassium, the counter transport বা co-transport, but also the of anions such as chloride, proton anion co-transport। তার মানে
কো-ট্রান্সপোর্টার গুলোর উপরেও সে একটা প্রোফাউন্ড এফেক্ট ফেলে আর কি। কো-ট্রান্সপোর্টার কোনগুলি? আমরা বলছি যে সিম্পোর্টার এবং অ্যান্টিপোর্টার ট্রান্সপোর্টার গুলো, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা আরেকটা উদাহরণ দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে আহ, আহ, ক্যালসিয়ামের সোডিয়াম পটাশিয়ামের রেশিওটা, সোডিয়াম পটাশিয়াম সিলেক্টিভিটিটাকে সে চেঞ্জ করে। অর্থাৎ নর্মালি একটা কতগুলো প্ল্যান্ট আছে তোমাদের, একটু জাস্ট আরেকটা দেখাই। তোমরা ন্যাট্রোফিলিক্স আর নাইট্রোফিলিকের নাম শুনেছো? ন্যাট্রোফিলিক, নাইট্রোফোবিক আর ন্যাট্রোফিলিক। জি স্যার। ন্যাট্রো মানে ন্যাট্রিয়াম, সোডিয়াম। ন্যাট্রিয়াম সোডিয়াম। নোডিয়াম সোডিয়াম। তো যেসব আর যেসব প্ল্যান্ট গুলো সোডিয়াম লাভিং, হ্যাঁ, হুম, তারা নর্মালি কিন্তু স্যালাইন রিজিয়নে ইজিলি গ্রো করতে পারে। যেমন ধরো নারকেল, নারকেল, অথবা এখানে একটা আছে সুগার বিট, এরা হচ্ছে ন্যাট্রোফিলিক। হ্যাঁ, হুম। আর একইভাবে আরেকটা মেইজ হচ্ছে ন্যাট্রোফোবিক, অর্থাৎ সে হাই সোডিয়াম কনসেন্ট্রেশনটাকে প্রেফার করে না, সার্ভাইভ করতে পারে না, ঠিক আছে? আমাদের রাইস কিন্তু কিছুটা হলেও ন্যাট্রোফিলিক, তোমরা জানো কিনা? যে কারণে কিছু পরিমাণে সে স্যালাইনিটিও সহ্য করে, কারণ সোডিয়ামকে সে কিছুটা হলেও অন্যান্য প্ল্যান্টগুলোর চেতে। কিন্তু তোমার বা অড়হর, সেটাও কিছুটা সহ্য করতে পারে। কিন্তু কতগুলো প্ল্যান্ট আছে, যেমন ধরো হুইট, সে মোটো সোডিয়ামের কনসেন্ট্রেশনটা, অথবা তোমার তোমার সে সোডিয়াম পছন্দ করে না আর কি। তো এনিওয়ে, আমরা একটা উদাহরণ দিচ্ছি যে এফেক্ট অফ ক্যালসিয়াম অন দ্য পটাশিয়াম সোডিয়াম সিলেক্টিভিটি অফ রুটস। পটাশিয়াম যখন অর্থাৎ কি, যে রুট, যে একটা নর্মালি আমরা একটা প্ল্যান্টে যদি আমরা সোডিয়াম এবং পটাশিয়াম যদি দুইটাই কোনো একটা এক্সটার্নাল সলিউশনে থাকে, তো একটা ন্যাট্রোফোবিক প্ল্যান্ট যেমন মেইজ, সে কম্পারেটিভলি সোডিয়ামের চেয়ে পটাশিয়াম বেশি নিবে। নিবে। কিন্তু তাদের নেট সোডিয়াম পটাশিয়ামের নেট রেশিও বা আপটেক হচ্ছে অ্যারাউন্ড সিমিলার থাকবে। আবার একটা সুগার বিট, সে যদি একই পরিমাণ সোডিয়াম এবং পটাশিয়াম কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সে বেশি পরিমাণে সোডিয়াম নেয় রাদার দেন পটাশিয়াম, এবং তাদের নেট সোডিয়াম পটাশিয়াম অ্যারাউন্ড ধরো 27 আছে। কিন্তু যখন ওই সলিউশনে আমরা ক্যালসিয়াম অ্যাড করি, যে 0.5 মিলিমোল ক্যালসিয়াম যদি অ্যাড করি, তাহলে সেই যে ন্যাট্রোফিলিক প্ল্যান্ট হোক আর ন্যাট্রোফোবিক প্ল্যান্ট হোক, দুই ক্ষেত্রেই ক্যালসিয়ামের প্রেজেন্সটা সে প্ল্যান্টের রুটকে সোডিয়ামের তুলনায় পটাশিয়াম আপটেকে বেশি মানে মানে পটাশিয়ামের সিলেক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ যখন আমরা ক্যালসিয়াম দিচ্ছি, তখন সোডিয়াম যেখানে আগে 9 ছিল সেটা কমে যায় এবং পটাশিয়ামের আপটেকটা বেড়ে যায়। অর্থাৎ কিন্তু তার নেট সোডিয়াম এবং পটাশিয়ামের আপটেক কিন্তু একই থাকে। তার মানে কি, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের সিলেক্টিভ আপটেক বেশি বেড়ে যায়। আবার সুগার বিট, যেটা একটা ন্যাট্রোফিলিক প্ল্যান্ট অর্থাৎ সোডিয়াম লাভিং প্ল্যান্ট, সেই ক্ষেত্রেও সোডিয়ামের আপটেকটা, ক্যালসিয়ামের উপস্থিতির কারণে সোডিয়াম আপটেকটা কমে যায়, পটাশিয়ামের আপটেকটা বেড়ে যায়। তো তো সেখানে তো আমরা বলছি যে কেন এটা ঘটে থাকে, যে ক্যালসিয়াম প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সিলেক্টিভিটি অফ আয়ন আপটেক, দ্য পটাশিয়াম সোডিয়াম সিলেক্টিভিটি অফ রুটস ইন পার্টিকুলার। তো সেখানে কি জন্য আমরা বলছি যে ইন বোথ প্ল্যান্ট স্পিসিস প্রেজেন্স অফ ক্যালসিয়াম শিফট দ্য আপটেক রেশিও ইন ফেভার অফ পটাশিয়াম, হ্যাঁ, অ্যাট দ্য এক্সপেন্স অফ, অর্থাৎ সোডিয়ামকে কমিয়ে পটাশিয়ামকে আপটেকটা বাড়ছে। এবং ইউজুয়ালি ক্যালসিয়াম কি করে, স্টিমুলেটস দ্য সোডিয়াম ইফ্লাক্স প্লাম, অর্থাৎ ক্যালসিয়ামের প্রেজেন্সটা সোডিয়াম সাইটোপ্লাজম থেকে বের করে দেওয়ার যে পাম্পগুলোকে, সেগুলোকে মানে স্টিমুলেট করে, যার ফলে কি তোমার তোমার সোডিয়ামের বের হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম কো ট্রান্সপোর্ট, অর্থাৎ সোডিয়াম বের করে দিয়ে পটাশিয়াম আপটেক করছে, সেটাকে স্টিমুলেট করে অ্যান্টিপোর্ট, যেটা সোডিয়াম পটাশিয়াম অথবা প্রোটন সোডিয়াম ইফ্লাক্স পাম্পটাকে সে মেইনলি বা কো ট্রান্সপোর্টারকে ইয়ে করে। তো আমরা যে এখানে আমরা যেটা মানে সহজভাবে যদি বলতে পারি, যে ক্যালসিয়াম যদি আমরা সয়েলে ফার্টিলাইজার হিসেবে দেই, তখন সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের নিউট্রিশন বেটার হয়, তাই না? সোডিয়ামের
নিউট্রিশনকে আমরা কমিয়ে দিই, সোডিয়ামের আপটেকটাকে কমিয়ে দিতে পারি, তাই না? তো তাহলে সেটার ইমপ্লিকেশনটা কোথায় হতে পারে আমাদের, কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি এই নলেজটা? সল্ট টলারেন্ট রিজিয়নে। পটাশিয়াম যদি বেশি দরকার হয়। আচ্ছা, তোমার মেইনলি পটাশিয়াম না, মেইনলি আমরা যদি স্যালাইন রিজিয়নে আমাদের সোডিয়াম টক্সিসিটি একটা বড় বিষয়। তো আমরা এটাকে reduce সার্টেন করা। লেভেল সোডিয়াম টক্সিসিটিটাকে কমাতে আমরা যদি অতিরিক্ত ক্যালসিয়াম অ্যাপ্লাই করি, ক্যালসিয়াম অ্যাপ্লাই করলে তাহলে সেটা কি আমাদের পটাশিয়াম নিউট্রিশন হ্যাম্পার্ড হবে না এবং সোডিয়াম টক্সিসিটিটাকে কমাতে পারবো, তাই না? তার মানে নর্মালি, তার মানে আমাদের প্রত্যেক ধরনের ইন্টারাকশন গুলো স্টাডি করার কারণ হচ্ছে আমরা বলেছি ইন্টারাকশন গুলো এগুলি কিন্তু আমরা এভিডেন্স বেসড সায়েন্স, অর্থাৎ আমরা এভিডেন্স দেখে বুঝবো যে আসলে কি ঘটছে। তো এবং সেই এভিডেন্স গুলো আমরা তখন আমাদের ফেভারেবল প্ল্যান্টের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি করার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এর আগে আমরা একটু আগে দেখেছিলাম যেসব জায়গায় স্যালাইন রিজিয়নে যেহেতু আমাদের নাইট্রেট এর সাথে ক্লোরাইডের ডাইরেক্ট একটা অ্যান্টাগনিস্টিক কম্পিটিশন রিলেশনশিপ আছে, তো সেক্ষেত্রে আমরা স্যালাইনিক রিজিয়নে যদি আমরা নাইট্রেট ফর্মে ফার্টিলাইজার গুলো অ্যাপ্লাই করি, অনেক ক্ষেত্রে আমরা নাইট্রোজেন যে নিউট্রিশনটাকে প্ল্যান্টের জন্য এনশিওর করতে পারি এবং ক্লোরাইডের টক্সিসিটি কিছুটা কমাতে পারি। আর এই ক্ষেত্রে আমরা বলছি ক্যালসিয়াম যদি দেই তাহলে আমরা সোডিয়ামের কি টক্সিসিটিটা বা সোডিয়ামের আপটেকটাকে আমরা কিছুটা কমাতে পারি। আমরা বলছি শোনো, তোমাদের আমরা স্যালাইনিটি ম্যানেজমেন্টের জন্য কিন্তু অনেকগুলি টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে স্যালাইনিটি রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা, তাই না, ব্রিডিং এর মাধ্যমে বা যে বায়োটেকনোলজির মাধ্যমে, এটা একটা। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট আসপেক্ট, কিভাবে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে নিউট্রিশন ম্যানেজমেন্ট, আরেকটা ওয়াটার ম্যানেজমেন্ট। যেমন প্রত্যেকটা প্ল্যান্টগুলি স্যালাইন রিজনে সে কি ওয়াটার স্ট্রেসে ভোগে। কারণটা কি, যে কারণ আমাদের হাই স্যালাইন কনসেন্ট্রেশনের কারণে সে পানি কি নিতে পারে না, বড় রাদার তার পানি শূন্যতায় ভোগে। ঠিক আছে, আর কতগুলো আছে নিউট্রিশনাল আসপেক্ট। তো আমরা যতই তুমি সল্ট দিবে তোমরা দেখবে যে প্ল্যান্টগুলি দ্রুত হলুদ হয়ে যায়। তার একটা মেইন কারণ হচ্ছে হাই মানে মানে একই সাথে ক্লোরাইড টক্সিসিটি আর একই সাথে নাইট্রোজেন নিউট্রিশন মানে মানে খুব ডেফিসিয়েন্সি হয় নাকি? বেশিভাবে আক্রান্ত হয় আর কি। তো সেই জায়গাগুলোকে আমরা এমফাসিস দিতে পারি। ওকে, এনিওয়ে, তো আমরা তোমার আয়ন সিনার্জিজমের কয়েকটা দেখলাম, উদাহরণ দেখলাম, যেখানে আমরা মেইনলি ক্যালসিয়াম একটা বড় রোল প্লে করে। এবং তোমরা জানো কিনা ক্যালসিয়ামের আরেকটা ফাংশন হচ্ছে যে সে সেকেন্ড মেসেঞ্জার হিসাবে তার সিগন্যাল গুলোকে রেগুলেট করে। এটা হায়ার প্ল্যান্টেও, লোয়ার প্ল্যান্ট, হায়ার প্ল্যান্টে এবং হায়ার অ্যানিমেল সবগুলোতেই। তো সেক্ষেত্রে তোমার সিগন্যাল মানে কিভাবে করে সেটা আমরা ডিটেল আলোচনা করব না, কিন্তু এই জন্য আমরা বলছি যে ক্যালসিয়ামের নিউট্রিশন গুলো ওই জন্য আমরা যে একটু আগে বলছি যে আয়ন আপটেক মেকানিজম তোমাদের আমরা বলেছি যে শুধুমাত্র রুটের বিষয়টা বা একটা সিঙ্গেল সেলে আমরা দেখিয়েছি, কিন্তু তোমার কখনো এইভাবে চিন্তা করেছো কিনা যে আমাদের যে যে জায়গা একটা বড় গাছের অ্যাবভ গ্রাউন্ড এবং টপ লিফে যখন কোনো একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দেয়, সেই সিগন্যালটা সে কিভাবে রুট সিস্টেমের রুটে যে সে আহ, দিতে দেয়, যার কারণে সে ওই অনুযায়ী তার আপটেকটাকে রেগুলেট করে। আমরা শুধু সিঙ্গেল সেলের একটা সিনারিও দেখিয়েছি, কিন্তু সেই তোমাদের কাছে মনে হয় কিনা এইভাবে তাহলে ওই জায়গাগুলোতে আমরা সবসময় ছোট ছোট গাছগুলি নিয়ে চিন্তা করি, কিন্তু সব জায়গায় ওইভাবে সে কিভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিমান্ডটা ফুলফিল করে এবং সেই অনুযায়ী সে সিগন্যাল গুলো পাঠায়, কিভাবে হয়ে থাকে তোমরা একটু স্টাডি করো তো দেখি। আর তোমাদেরকে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না, অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে যেন ছিল? 15 তারিখ ডিসেম্বর। ডিসেম্বরের 15 তারিখ না, 15 তারিখ। যাই হোক, তোমাদের তখন আমরা ওটা ওপেন করে দিব আমরা 10 তারিখের পর থেকে। ওকে, আজকে তো 10। স্যার ওকে, একটা ছিল, আপনি তো বলছিলেন স্যার 4টা অ্যাসাইনমেন্ট দিবেন। হ্যাঁ, তো আমাদের তো স্যার এই মাসের মধ্যেই কোর্স কমপ্লিট করার কথা বলা হয়েছে মনে হয়। তো স্যার বাকি 2টা কি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না স্যার? তো মানে বাকি 2টা তাড়াতাড়ি হয় কিনা দেখা যাক। তোমাদের এই মাসের মধ্যে কোর্স কমপ্লিট করতে নোটিশ এসছে না? স্যার এখনো নোটিশ আসে নাই। এখন নোটিশ আসবে নোটিশটা স্যার। যদি মানে
আমি DBC তোমাদের থেকে- ফোর রুটিন পেয়েছি, কিন্তু আমাদের ফোর রুটিন দেওয়ার আগে মানে আমাদের কোনো ইন্ডিকেশন দেয় নাই আর কি। স্যার আমাদের বলেছিল 3 মাস ক্লাস হবে, তাই না? ডিন কাউন্সিলে নাকি ডিসিশন হয়ে গেছে যে এই মাসের মধ্যে ক্লাস কমপ্লিট হবে আর জানুয়ারি 3 তারিখ থেকে 3 ক্লাস শুরু হবে। মানে এটা আমরা মেসেজ দেখেছি, কিন্তু এই সম্পর্কে আমাদের কোনো নির্দেশনা, ডিন কাউন্সিল হয়তো মিটিং করেছে, কিন্তু ফ্যাকাল্টি লেভেলে কোনো ধরনের নির্দেশনা এখনো আমরা পাইনি। পেয়ে যাব, যেহেতু ডিনস কাউন্সিলে এসছে তো আমরা পেয়ে যাব, কিন্তু এটা আরেকটু আগে জানালে, জানুয়ারি মাসে যদি তুমি ক্লাস শুরু করতে চাও, তুমি ডিসেম্বরে ডিসিশন নেওয়াটার চাইতে অ্যাটলিস্ট 2 মাস আগে ডিসিশনটা হলে ভালো হতো আর কি। এনিওয়ে, আমরা সেক্ষেত্রে তোমাদের স্পেশাল কিছু ক্লাস নিয়ে দিব, তোমাদের উপরে চাপ পড়বে, সমস্যা তো নেই, তোমরা সব রকম চাপ নিতে পারবে, ঠিক আছে না? স্যার এত চাপ কেমনে নিব? কি বলো, তোমরা তো বাসায় বসেই চাপটা সামলাচ্ছ, অসুবিধা নেই। পরীক্ষা তো আর হচ্ছে না স্যার, সমস্যা নেই। সেটাই তোমার, স্যার তোমরা আমাদের চাপ নেওয়ার অভ্যাস আছে, সমস্যা নাই। এই তো বরং আরো কিছুই সমস্যা না যে স্যার, আরো অনেক চাপ পরে নিতে আবার পারবে, পরে সমস্যা নেই। পরীক্ষা। না সে ভালো, এটা তোমাদের ট্রেনিং পিরিয়ড। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমরা ক্যাটায়ন একটু প্লিজ, আমরা আমরা বেশি সময় নিব না, আমরা কিন্তু একটু পরে আমাদের কোর্সটার যেটুকু পড়ানো হয়েছে এটা নিয়ে তোমাদের প্রশ্ন, আমরা 11:30 থেকে প্রশ্ন নিব। যদি প্রশ্ন না থাকে আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, প্রশ্ন থাকলে তো চমৎকার। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন রিলেশনশিপের কথা আমরা যদি বলি, তোমাদের মেইনলি আমরা এতক্ষণ যতটুকু আলাপ করেছি যে ক্যাটায়ন ক্যাটায়ন কম্পিটিশন এবং সিনার্জিজম, অ্যানায়ন ক্যাটায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, সরি অ্যানায়ন অ্যানায়ন কম্পিটিশন এবং সিনার্জিজম আমরা দেখেছি, তবে আমরা ক্যাটায়ন অ্যানায়ন সিনার্জিজমের কথা আলোচনা করিনি। তবে এমনিতে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর রিলেশনশিপগুলো যে মানে যে নর্মালি দেখা যায় না, কারণ কি আমরা বলেছি যে ক্যাটায়ন ট্রান্সপোর্ট গুলোর জন্য যে ট্রান্সপোর্ট প্রোটিনগুলি আছে সেগুলো অনেকগুলি খুব স্পেসিফিক, খুব সামান্য কিছু ক্ষেত্রে কিছু সিমপোর্ট এবং অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার ক্যাটায়ন এবং অ্যানায়ন ট্রান্সপোর্ট করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটন যে প্রোটন কাপলড ট্রান্সপোর্টারের মাধ্যমে অ্যানায়নগুলি ট্রান্সপোর্টেড হয়ে থাকে। তো যে কারণে ক্যাটায়ন অ্যানায়নের ডাইরেক্ট ইন্টারাকশন কম দেখি, কিন্তু ইনডাইরেক্ট ইন্টারাকশন আছে। যখন মনে করো কোনো একটা প্ল্যান্ট যার ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্স করতে যায়, তখন সে ওই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা সিনার্জিস্টিক রিলেশনশিপ দেখা যায়। কেমন? তো মেমব্রেন পোটেনশিয়াল মেনটেন করতে গেলে তো অথবা ওই যে আমরা একটু মেটাবলিজমের কথা বা ফিজিওলজিক্যাল কন্ডিশনের কথা এগুলো আমরা বলেছি। তবে এক্ষেত্রে আমরা একটা জিনিস উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরো তোমার রেট অফ পটাশিয়াম এন্ড ক্লোরাইড আপটেক বাই মেইজ উইথ ডিফারেন্ট অ্যাকম্পানিং আয়ন। আমরা এখানে বলেছি যে তোমার যখন পটাশিয়ামকে আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট এই দুটা ফর্মে দেই, তখন যদি দেখা যাচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড ফর্মে দিলে পটাশিয়ামের আপটেকটা বেশি হয় কম্পারেটিভলি পটাশিয়াম সালফেটের তুলনায়। যেখানে আমরা দেখেছি পটাশিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন বা পটাশিয়াম সালফেটের কনসেন্ট্রেশন ধীরে ধীরে যদি বাড়াই, পটাশিয়ামের আপটেকটা ক্লোরাইডের সাথে যখন দিচ্ছি তখন বেশি হচ্ছে সালফেটের তুলনায়। একইভাবে ক্লোরাইডের আপটেক যখন দেখি, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড দুইটার মাধ্যমে যদি ক্লোরাইড দেই, দেখা যাচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড হিসাবে দিলে ক্লোরাইডের আপটেক বাড়ে তার ক্যালসিয়ামের তুলনায়, অর্থাৎ অ্যাকম্পানিং আয়নটা তোমার ডিটারমাইন করে যে কি রেশিওতে তার আপটেকটা হবে। ঠিক আছে, এখানে আমরা সালফেট ক্লোরাইডের সাথে পটাশিয়াম এবং পটাশিয়াম ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড আয়নের একটা রিলেশনশিপ দেখাচ্ছি। আরেকটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে যে নাইট্রোজেন নিউট্রিশন। তোমরা জানো যে কোনো একটা প্ল্যান্টে যত পরিমাণে আয়ন আমরা আপটেক করে তার বেশিরভাগই হচ্ছে যে মেইনলি নাইট্রোজেন আয়ন, অর্থাৎ অ্যামোনিয়া অথবা নাইট্রেট আয়ন। ঠিক আছে, এবং সেখানে তোমার 70% of the ions, cation and anion, sorry, 70% of the cation or anion যে তোমার মেইনলি নাইট্রেট অথবা অ্যামোনিয়াম আয়ন হিসাবে প্ল্যান্ট
নিয়ে থাকে অন্যান্য আয়নগুলো। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা প্ল্যান্টে তুমি অ্যামোনিয়া বা নাইট্রোজেনের উপস্থিতিটা অন্যান্য আয়নগুলোর বা তার ওভারঅল মেটাবলিজমে এলিমেন্ট কম্পোজিশনের একটা বড় ধরনের এফেক্ট ফেলে। তো এখানে আমরা একটা ইন জেনারেল তোমরা যখন আমরা প্ল্যান্টস আর সাপ্লাইড উইথ অ্যামোনিয়াম, দে আর ক্যারেক্টারাইজড বাই হাই ক্যাটায়ন অ্যানায়ন আপটেক রেশিও। হাই ক্যাটায়ন অ্যানায়ন আপটেক রেশিও অর্থাৎ আমরা বলছি যে যখন আমরা অ্যামোনিয়াম ফরম্যাটে দিচ্ছি তখন মেইনলি ক্যাটায়ন বেশি আপটেক করছে, আর যখন আমরা নাইট্রেট হিসাবে বেশি নিচ্ছি তখন মেইনলি হাই অ্যানায়ন সে বেশি আপটেক করছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, যদি তোমার অ্যামোনিয়াম ফরম্যাটে দেই, তো নাইট্রেট ফরম্যাটে নেওয়ার তুলনায় সে অন্যান্য ক্যাটায়নগুলি দেখো হয়ে যাচ্ছে 212 ওভারঅল, আর যখন অ্যামোনিয়াম ফরম্যাটে দিচ্ছি তখন অন্যান্য ক্যাটায়নগুলোর আপটেক হয়ে যাচ্ছে 120। অর্থাৎ তোমাকে একটা জিনিস বুঝে, যখন আমি অ্যামোনিয়াম ফরম্যাটে দিচ্ছি তাহলে অ্যামোনিয়া কি একটা ক্যাটায়ন না? হ্যাঁ তো তাহলে সেই ক্যাটায়নটা যখন অ্যামোনিয়ামই বেশি আয়ন নিচ্ছে তখন ওভারঅলই অন্যান্য ক্যাটায়নগুলি সাপ্রেসড হয়ে যাচ্ছে না? হ্যাঁ যার সাপ্রেস ফলে হয়ে কি যাবে। যখন অ্যামোনিয়াম ফরম্যাটে নেই তখন ওভারঅল অন্যান্য অ্যানায়নগুলির আপটেক কমে যায়। কমে যায়। কমে আর যায়, সাপ্রেস হয়ে যায়। আর যখন নাইট্রেট ফর্মে নাইট্রেট নিচ্ছে তখন অন্যান্য অ্যামোনিয়াম যেহেতু কম নিচ্ছে সুতরাং অন্যান্য ক্যাটায়নগুলোর আপটেক কম্পারেটিভলি বেড়ে বাড়ে যায়। বেড়েছে। বাড়ে। তো বেড়ে যায়। কিন্তু যখন আমরা আহ, আমি আচ্ছা, যাই হোক একটু পরে আসি, ফোনটা বারবার আসছে। এনিওয়ে, যখন নাইট্রেট ফর্মে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে অর্গানিক অ্যাসিডের আপটেকটা অনেকখানি সে বাড়ে, সেই তুলনায় অন্যান্য অ্যানায়নগুলির আপটেক কমে যায়। আর যখন অ্যামোনিয়াম ফরম্যাটে দেই অর্গানিক অ্যাসিডের আপটেক কমে যায় কিন্তু অন্যান্য অ্যানায়নের আপটেক বেড়ে যায়। কম্পারেটিভলি বাড়ে। ভারী, হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমরা বলতে চাচ্ছি যে যে অ্যামোনিয়াম আয়ন দিলে কম্পারেটিভলি অ্যানায়ন আপটেকটা বাড়ে, আর যখন নাইট্রেট আয়ন যদি দেই তাহলে কম্পারেটিভলি ক্যাটায়নের আপটেকটা বেশি হয়। এটা হচ্ছে আমরা বলছি যে একটা ইন জেনারেল একটা রুল। তবে কেউ একজন বোধহয় গান টান শুনছো, তোমরা ওটা ক্লাস না করলে আরো ভালো, আর নাহলে মিউট করে রাখো। আচ্ছা, তো আমরা ওভারঅলি আমরা তোমাদের পিএইচ এর রোল তো তোমাদের অ্যাসাইনমেন্টই আছে, আমি এটা নিয়ে আর আলাপ করব না। তো তো তোমাদের আমরা এই কোর্সটাতে মেইনলি আয়ন ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা মেইনলি কম্পিটিশন দেখেছি, সিনার্জিজম দেখেছি, ক্যাটায়ন অ্যানায়ন রিলেশনশিপ দেখেছি, এবং আমরা কিছু কিছু আহ, আহ, মানে ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশনটা মেইনলি তোমাদের পরীক্ষা বা যদি হয় না হলে সমস্যা নেই, অ্যাসাইনমেন্টে অ্যাপ্লিকেশনটাই আমরা দিব যে কি কি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যেমন আমরা কয়েকটা সিনারিও তোমাদের বলে নেই, যে কথার কথা যে তুমি স্যালাইন কন্ডিশনে সাকসেসফুল ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে নলেজ অফ আয়ন ইন্টারাকশন কিভাবে কাজে লাগাতে পারো উদাহরণ দিয়ে, এটা একটা। অথবা কোনো একটা কন্টামিনেটেড ল্যান্ড যেখানে আর্সেনিক আছে সেখানে তুমি সেফার ক্রপ প্রোডাকশন ক্ষেত্রে আয়নিক ইন্টারাকশন কিভাবে কাজে লাগাতে পারো। অথবা তোমার কোনো একটা পপুলেশনে কোনো একটা নিউট্রিয়েন্ট যেমন সেলেনিয়াম ডেফিসিয়েন্সি আছে যেমন বাংলাদেশ পপুলেশনে, তাহলে সেক্ষেত্রে সেলেনিয়াম বায়োফর্টিফিকেশনের জন্য যদি তুমি স্ট্র্যাটেজি নিতে চাও তাইলে তোমার এরকম আয়নিক ইন্টারাকশনটাকে কিভাবে কাজে লাগাতে পারো। আমার কথা বুঝতে পারছো? তিনটা সিনারিও আমি বললাম, একটা হচ্ছে যে স্যালাইন কন্ডিশন, একটা কন্টামিনেটেড ল্যান্ড, আর একটা বায়োফর্টিফিকেশন। তোমাদের কোনো এ নিয়ে প্রশ্ন আছে? এই আমি শেষেরটা আরেকবার একটু বলবেন কি বায়োফোর্টিফিকেশন? মনে করো আমাদের একটা পপুলেশনে জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে, তাহলে জিঙ্ক বায়োফর্টিফিকেশনে করতে গেলে আমরা কিভাবে নলেজ অফ আয়নিক ইন্টারাকশন কাজে লাগাতে পারি। অথবা সেলেনিয়াম বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে সেলেনিয়াম বায়োফর্টিফিকেশনের ক্ষেত্রে আয়নিক ইন্টারাকশনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সেলেনিয়াম ফর্টিফাই করতে পারি। অথবা আমরা একটা কন্টামিনেটেড ল্যান্ড যেটা যে আর্সেনিক কন্টামিনেশন আছে, অথবা ধরো এই যে মোলিবডেনাম কন্টামিনেশন আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সাকসেসফুল ক্রপ প্রোডাকশন করতে পারি, সেফার ক্রপ প্রোডাকশন করতে পারি, অথবা তার টক্সিসিটি এফেক্টকে কমাতে পারি,
কিভাবে যে ইউজিং দ্য নলেজ অফ আয়নিক ইন্টারেকশন, অথবা আমরা বলছি স্যালাইন রিজিয়নে আমরা বা কোস্টাল রিজিয়নে সাকসেসফুল ক্রপ প্রোডাকশন করতে গেলে আমরা কিভাবে যে আয়নিক ইন্টারেকশনের নলেজটাকে কাজে লাগাতে পারি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে কিছু উদাহরণ দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে আমরা চাবো তোমাদের কাছে। ওকে, মনে করো এটা তোমাদের যে পরের অ্যাসাইনমেন্ট এটা। তো আমরা ডিটেল, আর তোমাদের কোনো প্রশ্ন আছে কি? তোমাদের যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমার লেকচারগুলো এখানে শেষ করে দিলাম। তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট থাকবে। একটা অ্যাসাইনমেন্ট বলেছি যে হাউ ইউ ক্যান ইউটিলাইজ দ্য নলেজ অফ বা অ্যাপ্লাই দ্য নলেজ অফ আয়নিক ইন্টারাকশন ফর, তিনটা পয়েন্ট বললাম, ফর গ্রোয়িং ক্রপস সাকসেসফুলি আন্ডার স্যালাইন কন্ডিশন। 2 নাম্বার ফর গ্রোয়িং যে crops under contaminated soil conditions, আর 3 হচ্ছে for successful biofortification of crops। ঠিক আছে, তো সেখানে স্পেসিফিক উদাহরণ দিয়ে দেব এটা। আর তার আগে আমরা মেইনলি তোমাদের আয়ন আপটেক একটা সিঙ্গেল সেলে কিভাবে আপটেক করে সেটা সম্পর্কে বলা হচ্ছে। তোমাদের আতিক স্যার বোধহয় তোমাদের ওই জেনারেল ইয়েগুলো টপিকগুলো পড়ে আছে না, যে এসেনশিয়ালিটি, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্ট, হিস্ট্রি ইত্যাদি ইম্পর্টেন্স। স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো স্যার বলো। স্যার ওই যে ইফেক্ট অফ পিএইচ এর যে কোশ্চেনটা স্যার, ওখানে যে লাস্টে একটা পয়েন্ট ছিল ইনফ্লুয়েন্স অন রাইজোস্ফিয়ার পিএইচ, সেটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি। আমরা কি গত ক্লাসে এটা বলেছিলাম? স্যার এটা একদিন রিক্যাপ করার কথা ছিল, কিন্তু স্যার ওই দিন আপনি ক্লাসটা নেননি, পরে আর এটা বলা হয়নি স্যার। হ্যাঁ, এফেক্ট দ্বারা একটু আসি। এখানে কি বলছি, ইনফ্লুয়েন্স অফ রাইজোস্ফিয়ার পিএইচ ফর দ্য প্রোটন ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এন্ড ড্রাইভিং ফোর্স ফর প্রোটন কাপল সলিউট ট্রান্সপোর্ট। মেইনলি মানে তোমরা টেক্সটটা কি পেয়েছো কিনা বইটা? আচ্ছা দেখো, আমরা আসি। স্যার পেয়েছি স্যার, মনে করো তোমার এখানে আমরা বলেছি যে যখন পিএইচটা মনে করো কোনো একটা, সে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বলতে কি বোঝাচ্ছি, যখন সে নেট নেগেটিভ চার্জ ব্যালেন্স সে রাখতে চায়, যখন সে মেইনলি আমরা বলেছি যে নেগেটিভ যে ভোল্টেজ ডিফারেন্স রাখতে চায়, তখন সে কি করে, যে মেইনলি তার মেমব্রেনের সাথে এক্সটার্নাল সলিউশন অথবা মেমব্রেনের সাথে অথবা সাইটোসলের সাথে ভ্যাকুলের একটা নেগেটিভ চার্জ ব্যালেন্স রাখে। তো নেগেটিভ চার্জ ব্যালেন্সের জন্য তার একটা মেইন অ্যাবান্ডেন্ট যে আয়ন হচ্ছে প্রোটন, তাই না? তো যখনই তোমার মনে করো যে প্রোটন পাম্পগুলোকে সে অ্যাক্টিভেট করে বাইরে যদি পিএইচটা হাই করে লো করে দেয়, অর্থাৎ প্রোটনের পরিমাণ বাইরে যদি বেশি করে, তাহলে কিন্তু তার অন্যান্য তোমার ক্যাটায়নগুলোর আপটেকও সহজ হয়, অথবা প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট সেটাও, যদি আমাদের পিএইচটা যদি বেশি লো থাকে তাহলে অ্যানায়ন ট্রান্সপোর্টটা প্রোটন কাপল ট্রান্সপোর্টার গুলো অ্যাক্টিভেট হয় বা তাদের ট্রান্সপোর্ট ইজি হয়। আমার কথা হয়তো তোমাদের ক্লিয়ার হচ্ছে না, যে প্রোটনের পরিমাণ যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এক্সটার্নাল সলিউশনে বেশি থাকে, তখন সে প্রোটন কাপল ট্রান্সপোর্টের জন্য সাফিসিয়েন্ট প্রোটন পাচ্ছে না। স্যার অ্যান্টিপ্রোটের মাধ্যমে। তাহলে অ্যানায়ন ট্রান্সপোর্ট কাপল ট্রান্সপোর্টার গুলো কিন্তু বা কো ট্রান্সপোর্টার গুলো অ্যাক্টিভেট হচ্ছে। আবার যখন পিএইচটা হাই থাকে তখন কিন্তু ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট অর্থাৎ ইন্টারনাল, আমরা এখানে আসি, তো এখানে আসো, ঠিক আছে? তা তোমরা দেখতে পাচ্ছ কি আচ্ছা দাঁড়াও, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো যখন মনে করো আমাদের তোমার এখানে প্রোটনের পরিমাণ মনে করো যদি বেশি হয়, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেশি হয়, তার মানে তো পিএইচ কি লো, তাই তো? লো। হ্যাঁ, যখন লো পিএইচ হয় তাহলে এখানে তাহলে মানে বেশি পজিটিভ না এখানে, তাহলে হ্যাঁ। এখানে বেশি নেগেটিভ। হুম। তার হ্যাঁ। ফলে তাহলে কি, তাহলে ইজিলি ক্যাটায়ন গুলি ট্রান্সপোর্টেড হতে পারছে না। না এনআইন গুলো, ক্যাটায়ন গুলি, এনআইন গুলো ক্যাটায়ন গুলি স্যার পিএইচ বেশি হলে স্যার স্যার বুঝতে পারলাম না। জি স্যার। আবার তুমি কনফিউশন আবার করো। যখন বাইরে। সে
বেশি পরিমাণে এখানে বেশি পজিটিভ। হুম, হ্যাঁ, বেশি পজিটিভ। পজিটিভ, তাহলে এখানে কি বেশি নেগেটিভ? কোথায়? হ্যাঁ স্যার, মানে সাইটোপ্লাজমে বেশি নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ হবে সাইটোপ্লাজম। তাই আর তাহলে এই নেগেটিভ এটা যদি হয় সলিউশনে পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ আয়নগুলি স্পন্টানিয়াস মানে যে হ্যাঁ আপহিল মানে Spontaneous- ট্রান্সপোর্ট মানে হ্যাঁ। ডাউনহিল ট্রান্সপোর্ট হবে না? হ্যাঁ ডাউনহিল হ্যাঁ হ্যাঁ ট্রান্সপোর্ট। ডাউনহিল হ্যাঁ, তাহলে এটা স্পন্টেনিয়াস হলো। আবার যখন প্রোটন বেশি থাকে তাহলে এই যে কথার কথা ক্লোরাইড প্রোটনের মাধ্যমে তখন সে কিন্তু অ্যানায়ন গুলোর ট্রান্সপোর্টও জন্য যে অ্যাভেলেবল প্রোটনটা সে পাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ তো যার ফলে কাপল ট্রান্সপোর্টার প্রোটন কাপল ট্রান্সপোর্টারকে গুলি অ্যাক্টিভেট করবে না? হ্যাঁ অ্যাক্টিভেট করো। জি স্যার। হ্যাঁ, তো সেই জন্য সেভাবে আমি বলতেছি যে তাহলে পিএইচটা আবার যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সিনারিওটা আবার ডিফারেন্ট, উল্টাটা হবে। উল্টা হয়ে যাবে। হ্যাঁ তার মানে কি হ্যাঁ। আমার বলছি এক্সটার্নাল পিএইচটা রাজিস্টার পিএইচটা তাহলে কিভাবে কন্ট্রোল করে একটা ধারণা পেয়েছো তো? জি স্যার। টেক্সটে পড়লে আমার মনে হয় আরেকটু। জি স্যার। আচ্ছা, ওকে। আর কিছু? স্যার আপনার ভিডিওগুলো স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি আসলে গত কয়েকদিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, যে কারণে আমি তোমাদের এই গুগল ক্লাসরুমে ঢুকতে পারিনি। তো আমি আশা করি আজকে তোমাদেরকে সবগুলো আপডেট করে দেবো। ওকে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আজকে আর কোনো প্রশ্ন আছে? স্যার আছে একটা প্রশ্ন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন একজন একজন করে। স্যার কো ট্রান্সপোর্টার এবং কাউন্টার ট্রান্সপোর্টারটা কি? আচ্ছা, কো ট্রান্সপোর্ট আর কাউন্টার ট্রান্সপোর্ট সেম। কো ট্রান্সপোর্ট যখন একই সাথে দুইটা আয়নের ট্রান্সপোর্ট ঘটে থাকে সেটাকে আমরা বলছি কাউন্টার ট্রান্সপোর্ট, বা মেইনলি কাউন্টার ট্রান্সপোর্টটাকে আমরা অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টার বলি। ওকে, আর কো ট্রান্সপোর্ট হচ্ছে সিমপোর্ট ট্রান্সপোর্টার এবং অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্ট দুইটাই। ওকে, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আর আরেকটা কোশ্চেন যেটা ছিল, একবার আসছিল আর কি, মানে স্যার গতবার ফাইনালে যেটা আসছিল বুঝি নাই স্যার কোশ্চেনটা। কি ছিল আসছিল যেন? ওই selectivity of transport protein in the plasma membrane doesn't indicate any essential role for an element but reflects the physiochemical similarities between ion. এটা উদাহরণ দিয়ে বলতে বোঝাচ্ছে, তাই না? জাস্ট আমরা প্রথমেই বলেছি না যে আয়ন কম্পিটিশন কেন হয়। আয়ন কম্পিটিশন গুলো সাধারণত হয় যেসব আয়ন গুলো ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ সিমিলার। ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ মানে তার আয়নের সাইজ ডায়ামিটার যদি সেম হয় তাহলে সে একই চ্যানেল দিয়ে ট্রান্সপোর্টেড হবে, ঠিক আছে? যদি তার কেমিক্যাল প্রপার্টিজ অর্থাৎ বন্ডিং স্ট্রেন্থ যদি সিমিলার হয়, যেমন পটাশিয়াম এবং রুবিডিয়াম, তাদের যেহেতু বন্ডিং স্ট্রেংথ সেম, তারা একই ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন ট্রান্সপোর্টার, যেমন একই ধরনের ট্রান্সপোর্টার দিয়ে সে ট্রান্সপোর্টেড হবে। তো এখন দেখা যাচ্ছে রুবিডিয়াম কিন্তু এসেনশিয়াল না, কিন্তু পটাশিয়াম এসেনশিয়াল। আবার ওই দিক থেকে আমরা যে ফসফেট কিন্তু এসেনশিয়াল, কিন্তু আর্সেনিক কিন্তু টক্সিক। কিন্তু যেহেতু তাদের ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ বা কেমিক্যাল প্রপার্টিজ আর্সেনিক এবং ফসফেটের সিমিলার, তো সেক্ষেত্রে একই ট্রান্সপোর্টার সে ট্রান্সপোর্টেড হচ্ছে, কিন্তু তার টক্সিসিটি বা এসেনশিয়ালিটি কিন্তু এখানে ডিটারমিনেন্ট না। এটা কথা বুঝতে পেরেছো? এটাই আসলে জানতে চেয়েছিলাম আমরা। স্যার আর্সেনিকের সাথে কার কথা বললেন? ফসফেট, ফসফেট। আচ্ছা, আর্সেনেট, ফসফেট, আর্সেনেট আয়ন আর ফসফেট আয়ন, সেলেনেট আর সালফেট, ঠিক আছে? যেমন ধরো ক্যাডমিয়াম আর জিঙ্ক একই ট্রান্সপোর্টার ইউজ করে, বা ম্যাঙ্গানিজ এবং ক্যাডমিয়াম। ওকে স্যার বলেন। স্যার পিএইচ এর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল অ্যাপোপ্লাজমিক পিএইচ, এটা যদি আরেকবার একটু বলতেন, একটু কনফিউশন ছিল। এইটা তো আমি বলছি তোমার টেক্সটে আছে, আমি আর ভিডিওটা দিয়ে দিব, তখন ওখানে দেখে নাও। আমি কেন বলছি যে এই জিনিসটা রিপিট করাটার কিছু না, তুমি ভিডিওতে রিপিট করে নাও। তারপরও আমি যদি বলবো যে অ্যাপোপ্লাজমে কোন একটা অ্যাপোপ্লাজমিক পিএইচটা ডিটারমাইন করে যে অ্যাপোপ্লাজমে কোন আয়নের ক্যাটায়ন বা অ্যানায়ন গুলোর ঘনত্বটা কি হবে, ঠিক আছে? কনসেন্ট্রেশনটা কি হবে। বুঝতে পেরেছি, কিন্তু বাইরে থেকে আপটেকের ক্ষেত্রে এটা কি গুরুত্বপূর্ণ বা কিভাবে? আমি বুঝিনি, আবার বলো, একটু জোরে বলো তো। মানে বাইরে থেকে নিউট্রিয়েন্ট আপটেকের ব্যাপারটা এটার সাথে কিভাবে রিলেটেড?
না, নিউট্রিয়েন্ট আপটেক তোমার এখন অ্যাপোপ্লাজমিক পিএইচটা আয়নের রিজার্ভটাকে ইনফ্লুয়েন্স করছে, অর্থাৎ অ্যাপোপ্লাজমটাকে রিজার্ভটাকে ইনফ্লুয়েন্স করছে। যদি অ্যাপোপ্লাজমের রিজার্ভকে ইনফ্লুয়েন্স করে সেক্ষেত্রে আয়নের আপটেকটাকে ইনফ্লুয়েন্স করবে না? জি স্যার, মানে যেটার আধিক্য থাকবে সেটার আপটেক কম আচ্ছা হবে। আচ্ছা, আমি তোমাদের আগে আমি একটা যে আইডিগুলি দিয়েছো সেগুলি আমি আমি একটা দাগ টেনে দিলাম, এখন তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, আগেরগুলি আমি ডিসরিগার্ড করবো আর কি। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? লাস্ট প্রশ্ন তোমাদের আইডি দিতে আর কোনো প্রশ্ন আছে? মানে এমনি মানে তোমাদের অ্যাকচুয়াল কোয়েরি আছে কিনা? ক্লাসরুমে মানে এটা স্যার দেওয়া হয়নি, স্যার এটা কিভাবে সাবমিট করব? কোনটা? আমি তোমাদের বললাম তো, আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটাও আপডেট করে দেব, তোমাদের ক্লাস ভিডিওগুলো আপডেট করে দেব। ওকে, আর স্যার ক্লাস লেকচারটা মানে না তোমাদের স্লাইডগুলো চাচ্ছ তোমরা? জি আমি স্যার। স্লাইডগুলো পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো আজকে, যেহেতু আমরা বলছি যে অফিসিয়াল ক্লাস শেষ, এর জন্য। আগে দেইনি কারণ আমরা প্রতিদিনই আমরা কোনো না কোনো স্লাইড চেঞ্জ করেছি, তো ফাইনাল ভার্সনটা আমরা তোমাকে দিয়ে দেবো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা।